দেখো আগে দিন এতটুকু যখন পড়াচ্ছিলাম তখন এই যে তিনটা যে ব্লক, তোমার সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তিনটা ব্লককে একটা ফাউন্ডেশন ব্লক বলা হয়, সেটা হচ্ছে ট্রানজেকশন ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। তার মানে আমি আমার যদি কোম্পানি ইন্টারনাল মনে করি, আমার কোম্পানি থেকে আমি সাপ্লায়ার থেকে প্রোডাক্ট এনে আমি ইন্টারনাল এগুলোকে ম্যানেজ করে আমি কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। এটা হলো মেন সাপ্লাই চেইন প্রসেসের থিমটা। সেই তিনটাতে দেখো ট্রানজ্যাকশন চলে। একবার হয়তো সাপ্লায়ারের কাছ থেকে মিডল পার্টি সে কিনে আনতেছে, মিডল পার্টি আবার সেটাকে কাস্টমারকে সেল করতে, তার মানে কি সবটাই ট্রানজ্যাকশন একটা একটা আদান প্রদানের মধ্যে কাজ করতেছে। সো এই টিএমএফ ফাউন্ডেশনটা বেস করে তিনটা সাব ক্যাটাগরি। নিচে দেখাচ্ছিলাম যে এগুলো আসলে কি কোঅর্ডিনেশন করে, এটা তোমরা আগে চ্যাপ্টারে পড়ে আসছো যে কোঅর্ডিনেশনে কি কি হয়, সাপ্লাই চেইন ভিজিবিলিটি হয়, তারপর কোঅর্ডিনেটেড প্ল্যানিং ফোরকাস্টিং পড়ছো না, মনে আছে সিপিএফআর, প্ল্যানিং ফোরকাস্টিং এর রিপ্লেনিশমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মানে সবগুলো একটা কোঅর্ডিনেটলি করা যায়। মানে আসলে মার্কেটে কাস্টমারের কাছে কোন প্রোডাক্টটা ডিমান্ডেবল সেটা ইনফর্ম করা সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার সেখানে ইনফরমেশন পায় যে আসলে কোন প্রোডাক্টটা আর বেশি দিন চলবে না বা কোনটা ডিমান্ড খুব বেশি রাইজিং, এগুলো অ্যানালাইজ করে তারাও তার প্রোডাক্টটা মডিফাই করতে পারে। দেন দেখো এটি সিলোস যেগুলো বলা হয়, সিলোস বলতে অ্যাকচুয়ালি বোঝা যে যে ফিল্ড গুলো এখানে কাজ করতেছে, আগেরটাই এসআরএম, আইসিএম আর সিআরএম। দেন এসআরএম বলতে বোঝাবো সাপ্লায়ারকে, আইসিএম মানে আমার নিজের যে কোম্পানি, আর হলো কাস্টমার। আচ্ছা, এখন এই যে বলতেছে যে আমার নিজের কোম্পানি বা আওয়ার কোম্পানি, আইএসসি ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা আসলে বলতে বোঝায় এটা আসলে কোনো তুমি যদি এক্সেন্সে মনে করো যে ম্যানুফ্যাকচারিং ফার্ম দেখবো, তো ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রে তারা কি করে, র মেটেরিয়ালস কিনে আনে, কিনে সেটাকে অ্যাসেম্বলি করে বা কোনো ট্রান্সফরমেশন বা মডিফাই করে সেটাকে প্রোডাক্ট রূপে, ফাইনাল প্রোডাক্ট রূপে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। এটা একটা থিম। তা তখন তার সাপ্লায়াররা কিছু সাপ্লায়ার তার র মেটেরিয়ালস এর সাপ্লায়ার। আর যখন তুমি দেখবে তুমি একটা ট্রেডার হবা, একটা ব্যবসায়ী হবা, ট্রেডাররা কি করে, ট্রেডাররা ফাইনাল প্রোডাক্টটাই সাপ্লায়ারের কাছ থেকে কিনে আনে, কিনে তারা সেটা কাস্টমারের কাছে পৌঁছে দেয়। এখন মনে করো ঢাকার বাইরে সেই দূর দূরান্তে কোনো একটা দিনাজপুরে কোনো একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে হচ্ছে, সেই প্রোডাক্টটা সরাসরি ঢাকাতে মার্কেটিং করা হয় না, সেই প্রোডাক্টটাকে মাঝখানে কোনো পার্টি সেটাকে মার্কেটিং করে ঢাকায় বিক্রি করতেছে। তার মানে এটা কি, এখানে সাপ্লায়ারটা হবে সেই যে ফ্যাক্টরিটা, দূরের ফ্যাক্টরি সেটা, ইন্টারনাল সাপ্লাই চেইন হবে যে ট্রেডাররা। আর কখনো দেখো আসলে দেখা যায় যে ইম্পোর্টের প্রোডাক্ট গুলো আমরা ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে বা চায়না থেকে আসে প্রোডাক্ট গুলো, তো ওখানে একটা আমদানি কারকের নাম লেখা থাকে। দেখবা তোমার প্রোডাক্টের গায়ে দুইটা অপশন থাকে প্রায় সময়, একটা হচ্ছে ইম্পোর্টার কে, আর একটা হচ্ছে মার্কেটার কে। অনেক সময় দেখা যায় যে ইম্পোর্ট করে, ইম্পোর্ট ফ্যাক্টরি, কারণ এটা তো আসলে ইন্ডিয়া কোনো একটা ফ্যাক্টরি বানাইছে, এটা আমাদের দেশে এখন চলতেছে, তো এটা কি করতেছে, ইন্ডিয়ান ফ্যাক্টরিটা থেকে আমাদের দেশে কোনো একটা ইম্পোর্টার এটাকে ইম্পোর্ট করে আমার দেশে সেটাকে সেল করতেছে। তো অ্যাকচুয়ালি কোনোভাবে হয় কি যে ইম্পোর্টার সে নিজেই মার্কেটিং করে, অথবা ইম্পোর্টার শুধু ইম্পোর্ট করে ওয়্যার হাউসিং করে, সেখান থেকে অন্য কোনো একটা কোম্পানি সেটাকে মার্কেটিং করে, দুইভাবেই হয়। সেই ক্ষেত্রে দেখা যায় এই যে একটা ইম্পোর্টার সে প্রোডাক্টটা এনে এখানে সেল করতেছে, তার মানে সে হচ্ছে এটা ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখানে সাপ্লাই রিলেশনশিপ মানে কি, সে এই দেশে বসে সে ইন্ডিয়ার সাথে ওই সাপ্লায়ারের সাথে ফ্যাক্টরির সাথে একটা গুড রিলেশন রাখতেছে। আর এখানে মেন টাইম সে কি করতেছে, সে আমাদের দেশের একটা মেইন ওয়্যার হাউস থাকবে, যেখানে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, সেই ওয়্যার হাউস থেকে সে বিভিন্ন চ্যানেলে সে পাস করতেছে। মনে করো সে ঢাকাতে কোনো একটা ওয়্যার হাউস পাস করতেছে, বা সে চিটাগাংয়ে কোনো একটা ওয়্যার হাউসে করতেছে, সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতেছে। এগুলো শিপিং করা বা ডিস্ট্রিবিউশন, সেলস, মার্কেটিং সব তার মধ্যে। দেন কি, সাথে সাথে সে কাস্টমারের সাথে একটা রিলেশন রাখতেছে, সে ভালো করে জানতেছে যে আসলে এই প্রোডাক্টটা কোন মার্কেটটা টার্গেট করা যাবে। তোমরা অবশ্যই এর মধ্যে পড়ছো যে টার্গেট মার্কেট কি, টার্গেট কাস্টমার কি, আসলে কোন স্পেসিফিক গ্রুপ পিপল সেটাকে নিবে, বা স্পেসিফিক কোন মার্কেটটাতে চলবে, এগুলো ওদের ডিটারমিনেশন ওদের কাজ, তারা এটা মেনটেন করে নেয়। সো এই যে সাপ্লাইয়ের সাথে ইন্টারনালি তারা মেনটেন করে কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ রাখে, এই জন্য এটাকে বলা হয় যে আইএসসিএম, ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তার কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা না দেখো, স্যার। পরে এটা দেখো, এখানে আমি একটু ইন্টারনাল সাপ্লাই চেইন যে সিআরএম, এই তিনটা যে পার্ট তার কিছু আমি সাব ক্যাটাগরি দেখাচ্ছি। দেখো এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম, এটাকে বোঝায় ফোকাস অন দ্য ডাউন স্ট্রিম ইন্টারাকশনস বিটুইন দ্য এন্টারপ্রাইজ এন্ড ইটস কাস্টমার। আচ্ছা আমি বলি, এটা তো অ্যাকচুয়ালি তোমাদের বুঝতে হবে যে আসলে এন্টারপ্রাইজ বলতে বোঝাচ্ছে যে মাঝখানে যে আইএসসিএম টা,
ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তাকে বোঝাচ্ছে আমি এন্টারপ্রাইজ, আর তার সাথে কাস্টমার। এখন এই যে ডাউন স্ট্রিম ইন্টারাকশন বলা হচ্ছে, ইন্টারাকশন তো বলছো তার মধ্যে একটা কমিউনিকেশন বা একটা রিলেশনশিপ, গুড রিলেশনশিপ। এই যে ডাউন স্ট্রিম বলতে বোঝাবে তুমি যদি পুরা এই যে আগের যে ছবিটা, এই ছবিটাকে তুমি যদি এটাকে যদি ভার্টিক্যালি চিন্তা করো, যে আমি যদি চিন্তা করি যে মিডলে আছে আমার আইএসসিএম টা, তার নিচে সাপ্লায়ার, সবার উপরে হচ্ছে কাস্টমার, মানে প্রোডাক্টের আপার ফ্লো যদি চিন্তা করি আমি, যে একদম নিচ থেকে গ্রাউন্ড থেকে প্রোডাক্টটা আমার ইন্টারনালি হয়ে সেটা আপারে কাস্টমার কাছে চলে গেল। দেন কি হবে, এই যে যদি ভার্টিক্যালি থিঙ্ক করতে গেলে ইন্টারনাল সাপ্লাই চেইন যে ম্যানেজমেন্টটা, এটার সাথে এই সাপ্লাইটা থাকবে ডাউন স্ট্রিম ফর্মে, তাই তো? কারণ কি সাপ্লাই নিচে না, আইএসএম টা মিডলে, সো এটা থাকবে ডাউন স্ট্রিম ইন্টারাকশন। আর এই সিমিলারলি ইন্টারন্যাশনাল কাস্টমারটা হবে আবার আপ স্ট্রিম, উপরের দিকেরটা। ঠিক আছে, দেখো এটাই বলা হচ্ছে যে ফোকাস অন ডাউন স্ট্রিম ইন্টারাকশন বিটুইন এন্টারপ্রাইজ এন্ড ইটস কাস্টমার। এখানে দেখো কয়েকটা, এইটা আমি সব জায়গায় এখন বলবো যে সাপ্লাই চেইনের আইটি ফ্রেমওয়ার্ক। এখন সাপ্লাই চেইন তো আর নতুন কোনো বিষয় না, এটা অনেক আগে থেকে চলে আসতেছে, বাট সেখানে কি সাপ্লাই চেইন প্রসেস গুলোর মধ্যে ইনফরমেশন টেকনোলজি বিভিন্ন ফ্রেমওয়ার্ক এখানে অ্যাড হয়েছে, এগুলোকে আরো অ্যাডভান্স করার জন্য। সব জায়গায় যাতে আইটির একটা ছোঁয়া পাওয়া যায়, মানে যাতে কাজগুলাকে খুব বেশি ম্যানুয়ালে না রেখে অটোমেশনে নিয়ে আসা যায়, বা ডাটা নিয়ে ডাটা কালেকশন করে বিশাল বিশাল বই বা নথি না বানিয়ে ডাটাগুলোকে অনলাইন সার্ভারে সেভ করে রাখা যায়, যাতে যে কোনো সময় যে কোনো কেউ যে কোনো প্লেস থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তোমরা যখন দেখবা যে ফ্যাক্টরিতে যখন তোমরা যাবা, তখন দেখবা যে তোমার এই যে আমরা সফটওয়্যার যেগুলো ইউজ করি ইআরপি বলি বা এমআরপি বলি, আমি পড়াবো নেক্সট চ্যাপ্টারে এটা ইআরপি এমআরপি আছে। তো এই যে সফটওয়্যার গুলো করি, এগুলো কিন্তু বেসিক্যালি এই এই গোটা গ্রুপটা বা গোটা আহ, এই ইন্ডাস্ট্রিটার সাপ্লাই চেইনটাকে হোল্ড করে রাখে। তারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন এখানে আপলোড দিয়ে থাকে এই সার্ভারের মধ্যে। কারণ যে যেখানে রেসপন্সিবল, যেমন ডাইং এর যে রেসপন্সিবল ডাইং এর রিপোর্ট দিবে, নিটিং এ সে নিটিং এর রিপোর্ট দিবে, অ্যাপারেল সে গার্মেন্টস এর রিপোর্ট দিবে। এভাবে হবে কি করে, ডাটাগুলোকে আপডেট করে রাখে। এবং এটার মধ্যে যাদের অ্যাক্সেস দরকার সবাইকে এখানে আহ, মানে কোন একটা আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস দেওয়া আছে, যে কোনো সময়, যেমন কোনো কাউকে হেল্প ছাড়াই তুমি এখানে বসে তুমি ডাইং এ কি হচ্ছে, তোমার কোন ফেভারিট ডাইং হচ্ছে কিনা, এগুলো তুমি টাচ করতে পারবা। তুমি এখানে বসে জাস্ট তুমি তোমার জায়গাতে বসে কাউকে একটা ফোন কলও করা লাগবে না, কাউকে জিজ্ঞেসও করা লাগবে না, তুমি ডাটাটা পেয়ে যাবা। সো এই যে সব জায়গায় সাপ্লাই চেইনটাকে আইটি আন্ডারে নিয়ে আসা, যাতে এগুলোকে অটোমেশনে নিয়ে আসা, এফোর্ট কমায় দেওয়া, যাতে টাইম সেভিং হয়, টাইম কনজিউম হয়, কাজ আরো ফাস্টার হয়। দেখো, তো মার্কেটিং বলতে কি বোঝাচ্ছে এখানে, দেখা যায় 1 নম্বর পয়েন্টটা মার্কেটিং, অর্ডার ডিসিশন টেকেন বাই অনলাইন প্ল্যাটফর্ম। এখন কিন্তু আগে একটা সময় ছিল যেটা আসলে অর্ডার নেক্সট ইয়ারে আমি কি পরিমাণ প্রোডাকশন করব বা কোন প্রোডাক্টটা তৈরি করব বেশি কম, এটা আসলে ম্যানুয়ালি ঠিক করা হতো, বাট এখন সেটা অনলাইনে পসিবল। অনলাইন বলতে আমি বোঝাবো যে ওই আইটি সফটওয়্যার দিয়ে বা আইটি সার্ভার দিয়ে পসিবল। কিভাবে পসিবল, কারণ যখন কোনো একটা প্রোডাক্টের সেলস ফিগার তুমি তোমার সার্ভারে রাখবে, যে আসলে আমার এই প্রোডাক্টটা লাস্ট ইয়ারে বা লাস্ট সিজনে কি পরিমাণ সেলস হচ্ছে, ওই সেলস ওইটাই তোমাকে ফোরকাস্ট করে দিবে যে তোমাকে নেক্সট ইয়ারে সেটা প্রজেকশনটা কি হবে। সেমলি তোমাদের কাস্টমার সিলেকশন, মার্কেট সিলেকশন, প্রোডাক্ট সিলেকশন, এগুলো দেখো। তো তুমি একটা নতুন প্রোডাক্ট তুমি ইনোভেট করলা তোমার ফ্যাক্টরিতে, বা তুমি নতুন একটা কোনো প্রসেস তুমি অ্যাডপ্ট করে নতুন কিছু মডিফাইং করলা। তো মডিফাই করার পর সেই প্রোডাক্টটা তুমি ফার্স্টে তোমার কাছে এটা আসলে কোন মার্কেটে সেলেবল হবে বা কোন কাস্টমার সেটাকে কিনবে, এটা তুমি শিওর না। তুমি কি করতে পারো, তুমি সেটাকে কিছু কিছু স্পেসিফিক মার্কেটে স্প্রেড করতে পারো, জাস্ট ফর মার্কেট টেস্টিং, যে আসলে আমার প্রোডাক্টটা কোন কোন মার্কেটে ঠিকমতো সেল হচ্ছে, ভালো সেল হচ্ছে, আসলে এটা কোন কোন গ্রুপের পিপল সেটাকে কিনতেছে, বা আমার টার্গেট পিপল কি ঠিক আছে কিনা। সো এই ফিগার গুলো তোমাকে বাই ফোন বা বাই মেল কালেক্ট করা দরকার নাই, যে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকবে আউটলেটে সে সেটাকে ইজিলি সার্ভারে আপলোড করতে পারতেছে। তো তুমি সেই সেলস ফিগার থেকে তুমি বুঝতে পারো আসলেই তোমার প্রোডাক্ট ঠিক আছে কিনা। আরেকটা প্রোডাক্ট সিলেকশন, এটাও ওই একই পর্যায়ে বলা হয় যে আসলে এটা এগুলো দেখার পরে বোঝা যায় যে আসলে কোন প্রোডাক্ট আসলে রান করা উচিত না, আর কোন প্রোডাক্টটা বেশি পরিমাণে প্রবেশ করা উচিত। সেই সবকিছু এখন আর অনলাইন বেস হয়ে গেছে, কারণ এখন দেখবা, তোমার এক্সাম্পল দেয়, যেমন ওয়ালমার্ট বলে, ওয়ালমার্ট শুনছো তোমরা, তো ওয়ালমার্টে শুধু কিন্তু এই গার্মেন্ট বা অ্যাপারেল বিজনেস না, তাদের কিন্তু একদম হোল মানে রিটেল বলতে তাদের হাউস হোল্ড যে অ্যাপ্লিকেশন আমরা যেগুলো ইউজ করি তাদের এই সবই কিন্তু আছে। সো এগুলোর ক্ষেত্রে তোমার আগে চ্যাপ্টারে আমি একটা বলেছিলাম, তাদের মনে আছে কিনা, যে ওয়ালমার্ট কিন্তু কখন যখন তোমার
এই যে প্রোডাক্টের সেলস হয় তারা কিন্তু এটা অনলাইনে সবাইকে এটা জানিয়ে দেয়। কিভাবে? তাদের একটা ওভারঅল সার্ভার আছে গোটা ওয়ার্ল্ডের জন্য, সেখানে তাদের কোন কান্ট্রিতে কোন রিজিয়নে কোন প্রোডাক্টটা কেমন সেল হচ্ছে সেগুলো ডেইলি বেসিসে আপডেট করা হয়। তাতে কি হয়, যে কিনা এগুলার হেড হেড কম্বিনেশনে যে আছে বা যে আসলে এগুলা কম্পাইল করে ইনফরমেশন গুলাকে, যে কোনটা বেস করে কি প্রোডাক্ট, মানে কি প্রোডাক্ট ভালো সেল হচ্ছে, এগুলো অ্যানালিসিস যারা করে তারা কি করতে পারে, এক জায়গায় বসে তারা সমস্ত ইনফরমেশন পেয়ে যায়। তো তারা সেখান থেকে ডিসাইড করতে পারে যে নেক্সট ইয়ারে আমার অর্ডার প্রজেকশনটা কেমন হওয়া উচিত। দেখো, সেল বিক্রি করা, অনলাইন সেল থ্রু ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এখন সবাই বোঝে এখন অনলাইন কিরকম আছে। এখন আর এই মানে সবসময় আউটলেটে গিয়ে বা এত বেশি প্রমোশন করে সেল করার দরকার নাই, এখন সেটা অনলাইনে সেল করা পসিবল। তো অর্ডার ম্যানেজমেন্ট, এটাকে বলা হয় অর্ডার এক্সিকিউশন টেকনিক্স, মানে প্রোডাক্টটা তৈরি করার পর সেটাকে ফ্যাক্টরি ওয়্যার হাউস থেকে কাস্টমার ডোরে পৌঁছে দেওয়া। এটাও কিন্তু এখন মোটামুটি আইটি বেসে চলে গেছে। এখন কাস্টমার কি করতেছে, যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে তার কোনো কিছু পিকচার ছবি দেখে বা তার স্পেসিফিকেশন দেখে, সরি, দেখো, বলেছে যেটা তার স্পেসিফিকেশন দেখে সেটাকে অর্ডার করতেছে, এবং সেটাকে কত অল্প কিছু সংখ্যক লোক এমপ্লয় করা আছে এখানে, এক দুইজন লোক বা মোর দেন 2-3 পিপল। তারা ওই ওয়্যার হাউস থেকে সেই প্রোডাক্টটাকে ডিরেক্টলি কাস্টমার দ্বারে পৌঁছে দিচ্ছে। কাস্টমার সেখানে আসারও দরকার নাই, বাট খুব বেশি সেটা তো কুরিয়ার করে বা ফেডেক্স এর মাধ্যমে বা টিএনটি করে সেটাকে পাঠিয়ে দিচ্ছে, বা সেটা অনলাইন কুরিয়ার হোক, যেটা বাইরে থেকে সেটা পসিবল। এখন আসলে দেখবে তোমরা যে ফেডেক্স, টিএনটি বা তোমার এই ডিএচএল, এরা কিন্তু এখন আরো ইজি হয়ে গেছে। এখন এদেরকে যদি কোনো প্রোডাক্ট তুমি বাইরে পাঠাও, তুমি যদি এখান থেকে সেটাকে কুরিয়ার করে করতেছো, কুরিয়ার তুমি এটা একদম তোমার এখান থেকে নিয়ে তুমি যাকে পাঠাবে তার ডোরে চলে যাবে সেটা। এখন আগেরটা সময় ছিল যখন কাস্টমস অনেক প্রবলেম ছিল, তখন সেটা অনেক চেকিং টেকিং হয়ে সেখানে তোমার ওইখানে যে অফিস সেখানে জমা হয়, সাবস্ক্রাইবার গ্রাহককে তখন আবার ওই অফিস থেকে কালেক্ট করতে হয়, বাট এখন সেটা ডোরে চলে যায়। Then দেখো, কল সার্ভিস সেন্টার, এটাকে বলা হয় 24/7 অনলাইন কাস্টমার সার্ভিস। তোমরা দেখে থাকো যে আমাদের ফোন কোম্পানি গুলো ব্যবহার করে থাকে আসলে, যে সারা দিন 24 ঘন্টা এখানে অনলাইন কাস্টমার সার্ভিস পাওয়া যায়। তো এই ছিল এখানে এগুলা। আমাদের মার্কেটিং থিম কি হবে, সেলস কি রকম, অর্ডার ম্যানেজমেন্ট আর কল সার্ভিস সেন্টার। দেন যদি দেখি যে ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখন যে এন্টারপ্রাইজ সেটার অপারেশন গুলা কি, ফোকাস অন ইন্টারনাল অপারেশন উইদিন দ্য এন্টারপ্রাইজ। এটার মেন কাজ হবে, সাপোজ যদি এটা ম্যানুফ্যাকচারিং হয় অথবা যদি ট্রেডিং হয়, তোমরা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম অ্যাকাউন্টিং কস্ট ম্যানেজমেন্টে, কস্ট তোমাদের মনে আছে কিনা, যে একটা কিন্তু একটা সেটা হচ্ছে তোমার মার্চেন্ডাইজিং যে থিমটা। মার্চেন্ডাইজিং বলতে কিন্তু আসলে আমাদের রিয়েল লাইফে আমরা যে আমাদের বাংলাদেশে এটা দেখি যে প্র্যাকটিক্যালি তোমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা, এইসব অ্যাপ্রুভাল নেওয়া, টিমস, এগুলো কিন্তু আসলে মেইন মার্চেন্ডাইজিং না। এবং কোর মার্চেন্ডাইজিং বলতে বোঝাবে যে একটা ফিনিশড প্রোডাক্ট, সে একটা ট্রেডার, ব্যবসায়ী, একটা ফিনিশড প্রোডাক্টকে সে ওয়্যার হাউজিং করবে, দেন ওয়্যার হাউজিং করে সেটাকে সে সেল করবে। আচ্ছা, এটা বলার কারণটা হচ্ছে কি, এই যে এন্টারপ্রাইজ যেটা বলতেছি আমি, এটা আইদার হতে পারে ম্যানুফ্যাকচারিং, সে র মেটেরিয়ালস কিনে এনে সেটাকে ট্রান্সফর্ম করতেছে ফাইনাল প্রোডাক্টে, অথবা সে মার্চেন্ডাইজিং কোম্পানি, সে ফাইনাল প্রোডাক্টটা কিনে এনে এখানে ট্রেডিং করতেছে। দেখো, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ বলা হচ্ছে যে এই ইন্টারনাল প্ল্যানিং অফ কোম্পানি বাই আইটি ইনফরমেশন, আইটির মাধ্যমে ইনফরমেশন গুলাকে নিয়ে সে ইন্টারনালি সে স্ট্র্যাটেজিক প্ল্যান সেটা করতে পারে। দেন ডিমান্ড প্ল্যানিং, ডিমান্ডটা সেই যে সেলস অনুসারে ডিমান্ড ফোরকাস্টটা কালেকশন করা যায়। সাপ্লাই প্ল্যানিংটা কি, প্রোডাক্ট সাপ্লাই, ওই ডিমান্ডের ওই যে ডিমান্ডটা আসলে ফোরকাস্টিং হচ্ছে সেই ডিমান্ডটাকে আমার ফুলফিল করা সাপ্লাই দিয়ে। দেন অর্ডার ফুলফিলমেন্ট, এটা হচ্ছে সাকসেসফুল ডেলিভারি ফর আলটিমেট কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড স্মুথ সাপ্লাই চেইন প্রসেস। এই অর্ডার ফুলফিলমেন্ট মানে শুধু তা না যে কোনো একটা প্রোডাক্টকে জাস্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, ইটস নট আলটিমেট অর্ডার ফুলফিলমেন্ট। তখনই বোঝাবে যখন তুমি তার কমিটেড কোয়ালিটি তুমি দিতে পারতেছো, তুমি তাকে যে প্রমিসিং যে কোয়ালিটি দিবে, প্রমিস করলা যে আসলে এই প্রোডাক্টে আপনাকে দেওয়া হবে এই স্পেসিফিকেশনে, সেই রাইট প্রোডাক্টটা তাকে রাইট টাইমে ডেলিভারি করাটা। প্রোডাক্টটা যদি ঠিক না হয়, ডেলিভারি করে লাভ নেই, কারণ তখন কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আসবে না। আর যদি তুমি টাইম দিন না করতে পারো, যে তোমার দেওয়া কথা যখন আজকে তুমি তাকে 1 সপ্তাহ পরে দিলা,
দিন হয়তো তার সেটা কাজে লাগবে না বা সেটা কি ডিসস্যাটিসফাইড হয়ে যাবে সে। সো এটাকে বলে সাকসেসফুল ডেলিভারি ফর আলটিমেট কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড স্মুথ সাপ্লাই চেইন প্রসেস। সো সাপ্লাই চেইনের শুরুটা কিন্তু সেই র মেটেরিয়ালস কালেকশন থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায় গিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত। সো এই পুরোটাই সাপ্লাই চেইন প্রসেসটাকে স্মুথ করে রাখে। যেমন যে ফিল্ড সার্ভিস ইনক্লুডস সার্ভিস ফ্যাসিলিটি টু কাস্টমার থ্রু আইটি। এই ফিল্ড সার্ভিস আর আগে যেটা বললাম যে কল সার্ভিস সেন্টার, এটা অলমোস্ট সেম হবে। কারণ কি, কল সার্ভিস সেন্টারে সেটা কি হয় যে একটা জায়গায় বসে থেকে রিপ্রেজেন্টেটিভ তারা কাস্টমারকে হেল্প করে থাকে। আর ফিল্ড সার্ভিসের কথা হচ্ছে কি, তারা ফিল্ডে কাজ করে ফ্যাসিলিটি দিয়ে থাকে, তাদেরকে সার্ভিস দিয়ে থাকে। তারা ফিল্ড ওয়ার্ক করবে, কার কোথায় প্রবলেম সেখানে চলে গিয়ে প্রবলেমের তোমরা দেখবা যে আমাদের অ্যাপারেল ফ্যাক্টরিতে দেখো তোমরা মেশিনারি যখন মেইনটেনেন্স করা হয়, যখন দেখা যায় যে না আমাদের লোকাল যে মেইনটেনেন্স পার্টস তাদের দিয়ে হচ্ছে না, তখন বাইরে থেকে এক্সপার্ট আনা হয়। ওই মেশিনের যে এক্সপার্ট ওই কোম্পানি থেকে পাঠানো হয়, তারা এসে মেশিনটাকে সেট আপ করে দিয়ে যায়। তো এটাই হচ্ছে ফিল্ড ওয়ার্ক। ওকে, এখন এসব কোনো কাজই আর এখন আর ওই দেখা যায় তোমার ওই চিঠি পাঠায় বা ফ্যাক্স করে করার দরকার হয় না। এখন আইটির মাধ্যমে ডিরেক্ট একটা মেইল করে দেয় বা একটা কমপ্লেন বক্সে একটা কমপ্লেন করে দিয়ে সেটা পসিবল। দেখো সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এসআরএম যেটা বলতেছি, এটা যেটা বললাম একটু আগে, এটা আপস্ট্রিম ইন্টারাকশন বিটুইন দ্য এন্টারপ্রাইজ এন্ড ইটস সাপ্লায়ার। তো সাপ্লায়ারের সাথে ভার্টিক্যাল চিন্তা করলে এন্টারপ্রাইজের সাথে সাপ্লায়ারের সাথে কি হবে, এটা আপস্ট্রিম হয়ে যাচ্ছে। দেখো ডিজাইন কোলাবোরেশন, ফার্স্ট কথা বলছে ডিজাইন অফ প্রোডাক্টস বাই আইটি বেসড সফটওয়্যার। তোমার কিছু দেখা যায় কিছু কিছু সময় প্রোডাক্টের ডিজাইন, মনে করো তুমি কোনো একটা প্রোডাক্টের, আচ্ছা আরেকটু বলি, যেখানে প্রোডাক্টের যে প্যাকেজিং করি আমরা, প্যাকেজিংটা আসলে নর্মালি একটা কাগজে মুড়ে দিলে পসিবল, সেটা একটা প্যাকেজিং, বা একটা পলি করে দিলে সেটা একটা প্যাকেজিং। বাট এটাকে আউটলুকটাকে আরো অ্যামেজিং করার জন্য এই প্যাকেজিংটা আমরা সুন্দর করে দিই, বিভিন্ন কালার দিয়ে থাকি আমরা, বিভিন্ন লোগো দিয়ে থাকি সেখানে আরো অ্যাট্রাক্টিভ করার জন্য। সেক্ষেত্রে কিছু কিছু প্যাকেজিং এর এমন হতে পারে যে কোনো একটা প্যাকেজিং এর মধ্যে কোনো একটা লোগো বা কোনো একটা ছোট একটা কথার জন্য অনেক ভ্যালু অ্যাড হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে এইসব ডিজাইন কোলাবোরেশন করা, ডিজাইন প্রোডাক্ট আবার দেখা যায় অনেক সময় প্রোডাক্টের ডিজাইনটা তোমার যেরকম আছে তুমি যদি একটু চেঞ্জ করো সেক্ষেত্রে ভালো সেটা সেটা ফ্লেক্সিবল হচ্ছে সেই ক্ষেত্রে। তো এইগুলো কিছু আইটি বেস সফটওয়্যার আছে, এগুলো আসলে আমাদের দেশে এগুলো প্র্যাকটিস নাই খুব বেশি, সেগুলোর মাধ্যমে কিছু মডিফাই করা যায় প্রোডাক্টের ডিজাইন গুলা। দেখো সোর্স থেকে উৎস, দেখো অ্যাসিস্ট ইন কোয়ালিফিকেশন অফ সাপ্লায়ার্স এন্ড হেল্পস ইন সাপ্লাই সিলেকশন এন্ড সাপ্লাই ইভালুয়েশন থ্রু আইটি। আচ্ছা, আমার যে সাপ্লায়ার বা আমার যে সোর্সিং পার্টনার যেটাকে বলা হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস হোক বা ফাইনাল প্রোডাক্টের হোক, সেক্ষেত্রে সেই সাপ্লায়ারদের আসলে কোয়ালিটি গুলো কিরকম, তাদের সাপ্লাই কোয়ালিটি, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, তারা আসলে তিনটা ফ্যাক্টর সবসময় সাপ্লাই এসে ভ্যারি করে। তিনটা মিনি কোর ফ্যাক্টর বলে, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে কোয়ালিটি। কেননা ওই যে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে সাপ্লায়ার, তার কস্টটা কিরকম বা তার প্রাইসটা কিরকম, দেন সে টাইমলি ডেলিভারি করে কিনা। সে যদি টাইমলি ডেলিভারি র মেটেরিয়াল ডেলিভারি না করে, সেক্ষেত্রে আমার ফাইনাল প্রোডাক্ট বানাতে আমার অনেক দেরি হবে। এই কারণে আসলে ফ্যাক্টরিতে আমাদের যে লেট শিপমেন্ট হয় বা ডিলেড শিপমেন্ট বলি আমরা, বা এয়ার করতে, এই কারণে এটা মোস্ট অফ দ্য ওয়ান রিজন এটা আসলে যে র মেটেরিয়াল সাপ্লাইটা ঠিক মতো হচ্ছে না। না হলে আলটিমেটলি র মেটেরিয়াল সাপ্লাইতে প্রোডাকশন বসে আছে, প্রোডাকশন না করতে পারে রাইট টাইমে শিপমেন্ট মিট হবে না। তো এই যে রাইট টাইমে তারা ডেলিভারি করতে পারলো কিনা, আর এটা কি তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, তারা আসলে যে প্রোডাক্টটা স্যার স্যাম্পল করলো যে কোয়ালিটির এই অ্যাজ পার দি স্যাম্পল হবে, এটা আসলে সেটা বাল্কে আসলো কিনা। এটা হচ্ছে কোয়ালিফিকেশন অফ সাপ্লায়ার্স হেল্পস ইন সাপ্লাই সিলেকশন। এখন তুমি এক সাপ্লায়ারের সাথে কয়েকবার কাজ করতেছো, বাট সে আসলে টাইম ডেলিভারি করতে পারে না, সে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, আলটিমেটলি তুমি কিন্তু পরে কয়েকবার তাকে আর কাজ দিবা না, কারণ তার কারণে অনেক হ্যাসেল হচ্ছে। সো এইগুলো ডিপেন্ড করে আমার কি সাপ্লায়ার সিলেকশনে কাজ করে সাপ্লায়ার ইভালুয়েশন করা পসিবল। তুমি যখন দেখবে দুইটা কাছাকাছি সেম ব্র্যান্ড সাপ্লাই, তারা ভালোই প্রোডাক্ট দিচ্ছে, তো তার মধ্যে তোমাকে তো একটা চুজ করতে হবে, তো তুমি বেস্টটাকে এখান থেকে ইভালুয়েশন করে চুজ করতে পারবা। ঠিক আছে, এগুলো আইটির মাধ্যমে কিভাবে, কারণ তোমার যখন টাইমলি এন্ট্রি থাকতে সার্ভারে যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, কমপ্লেন কিরকম, বা সেখানে তোমার প্রোডাক্টটা টাইমলি আসলো কিনা, এই সব ডিটারমিনেশন আসলে কিন্তু এইগুলো কাজগুলো করে দিবে। দেখো নেগোশিয়েট, এটাকে বলা হয় রিকোয়েস্ট ফর কোটেশন বা কোট ইন আইটি সার্ভার। এটা তোমরা আরএফকিউ বলে সংক্ষেপে। তোমরা একটা প্রাইস, যারা মার্চেন্ডাইজিং কাজ করবে তারা প্রাইস শুনবে কথাটা।
এটা হচ্ছে কি একদম বাইরে থেকে কাজ পাওয়ার একদম ফার্স্ট শর্ত হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা আরএফকিউ। তো আগে একটা সময় ছিল বায়ার তখন মনে করো ম্যানুয়ালি কাজগুলো করতো, বাট এখন কি হয় তাদের অনলাইন সার্ভারে, আইটি সার্ভার আরো একটা আরএফকিউ দেয় একটা প্রোডাক্টের, এবং তুমি তোমার প্রাইস যে তুমি কোড করবা সেটা তুমি অনলাইন সার্ভার তাকে দিয়ে দিবা, দেন তোমারটা সারা ওয়ার্ল্ডে সবাই দেখতে পাবে, মানে যারা এখানে কাজে জড়িত আছে, যারা দরকার, যেমন কোনো আহ, জাপানে বসে এক বায়ার সে তোমার দেখতে পারতেছে, চায়নাতে বসে সেও তোমার দেখতে পারতেছে এটা। সো এই যে অনলাইনে আরএফকিউ চলে, অনলাইনে একটা বিডিং হয়। আগে একটা সময় ছিল কাজ পাওয়ার জন্য, এখনো বিডিং হয়, যে প্রাইস বিডিং বলে এটাকে, যে দর কষাকষি, মানে আসলে কে সবচেয়ে বেস্ট প্রাইস অফার করতেছে, সবচেয়ে সস্তায় কে ভালো প্রোডাক্ট করতে পারতেছে। তো এই ক্ষেত্রে এই প্রাইস বিডিংটা এখন অনলাইনে হয়ে গেছে। ঠিক আছে, দেখো বাই কেনা, ম্যাটেরিয়ালস প্রকিউরমেন্ট, এটা তুমি বোঝো, ম্যাটেরিয়ালস প্রকিউরমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট বা অ্যাপ্রুভাল অফ পারচেজ অর্ডার, এগুলো এখন আইটির মধ্যে হয়ে থাকে। এখন প্রকিউরমেন্টের কারণে কাউকে আর চিঠি লিখতে হয় না, কাউকে ফ্যাক্সও করতে হয় না, যে সাপ্লায়ার থেকে আমি কিনবো, জাস্ট খালি তার ওয়েবসাইটে গিয়ে সেখানে একটা অর্ডার দিয়ে দিলেই সেটা হয়ে যায়, অর্ডার দিয়ে দিলা, অনলাইন পেমেন্ট করে দিলা, প্রোডাক্ট চলে আসবে। তোমার কাউকে চেনানো দরকার না, আসলে ফ্যাক্টরিতে আমি কাউকে চিনি কি চিনি না, বা সাপ্লায়ার কাউকে চিনি দরকার নেই চেনার কোনো। দেন দেখো সাপ্লায়ার কোলাবোরেশন, লাস্টে এটা করো, সাপ্লায়ার কোলাবোরেশন মধ্যে তোমার সাপ্লায়ারের সাথে ইন্টারমিডিয়েট কোলাবোরেশন হবে, কোলাবোরেশন ইন ফোরকাস্ট, প্রোডাকশন প্ল্যান, ইনভেন্টরি লেভেলস। আচ্ছা, আমার এই যে একটা কথা বলা হচ্ছে কোলাবোরেশন ইন ফোরকাস্ট আর প্রোডাকশন প্ল্যান, এখন বা ইনভেন্টরি লেভেল যেটাই হোক। সো এই যে প্রোডাকশন প্ল্যান বা ইনভেন্টরি লেভেল, এই সম্পর্কে আমার ফ্যাক্টরিতে আমি কি প্রোডাকশন করব, বা আমি কবে প্রোডাকশন শুরু করব, স্টার্ট করবো, আমার শিপমেন্ট ডেট কবে, বা আমার আসলে ইনভেন্টরি এখন কেমন আছে বা কবে লাগবে, এই সবকিছু কিন্তু সাপ্লায়ারের সাথে শেয়ার করতে হবে। এখন তুমি যদি এমন হয় যে সাপ্লায়ারকে তুমি কোনো কাজ দিয়ে রাখা, তুমি কোনো প্রেশারাইজ করতেছো না, প্রেশার দিচ্ছ না, যে আসলে তোমার রিয়েলি ওই মেনশন ডেটে তোমার প্রোডাক্টটা দরকার, এখন তুমি এটা তার উপর ডিপেন্ড করে আছো যে সেই প্রোডাক্টটা তারিখে দিবে, দেন আমি কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের এই বাঙালি সাপ্লায়ার ক্ষেত্রে খুব প্রায়ই হয় যে আসলে সাপ্লায়ার অর্ডার নিচ্ছে ঠিকই, বাট তারা কোনোভাবেই টাইমলি ডেলিভারি করতেছে না, এবং সাথে সাথে তারা প্রোডাক্টটা খারাপ দিচ্ছে। অনেক অনেক প্রোডাক্ট, কয়েক লক্ষ ম্যাটেরিয়ালস এর মধ্যে দেখা যাচ্ছে তারা ইচ্ছে করে জেনে বুঝে তারা 4-5 হাজার প্রোডাক্ট খারাপ দিয়ে দিল, সেই এই 5,000 প্রোডাক্ট তুমি তোমার ইউজেবল না, এখন এটা নিয়ে আবার চেক হয়, টাইম নষ্ট হয়। যাই হোক, এগুলা দেখা যায় কি তারা টাইম ডেলিভারিও করে না। তো তোমার যে কাজে আর্জেন্সিটা, আসলে তোমার ইনভেন্টরিতে এই প্রোডাক্টটা আছে কিনা, এটা আসলে শেয়ার করতে হবে, তাকে প্রেশারাইজ করতে হবে। এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এখানে, যে আমরা যখন ইম্পোর্ট করি, বাইরে থেকে কোনো ম্যাটেরিয়ালস আনি, চায়না থেকে হোক বা সেটা আহ জাপান থেকে হোক, যেখান থেকে আনো, বাইরের ইম্পোর্টার দেখে তো ওরা আবার প্রমিজিং টাইমটা খুব ভালো খেয়াল রাখে, অ্যাটলিস্ট তারা যে প্রোডাক্ট তোমাকে শিপিং করবে, মানে এটাকে তো আমরা যেরকম প্রোডাক্ট শিপিং করি, আমরা এফওবি করে দেই, অনবোর্ড করে দেই, এটাকে মানে প্রোডাক্টটাকে আমরা শিপে তুলে দিই, ওরা এরকম আমার নমিনেটেড ফরওয়ার্ডার কাছে প্রোডাক্টটা দিয়ে দেয়, কিন্তু আমি সেটা এখানে চিটাগাং পোর্টের মাধ্যমে বাংলাদেশে সেটা পাই আমি। তো দেখা যায় কি যে সেই ক্ষেত্রে ওরা আবার প্রমিজিং টাইমটা ভালো ফলো করে, ওরা রাইট টাইমে ওরা হয়তো শিপমেন্ট করে দিল, বাট এখানে যদি আমার যদি কোনো কনজেশন হয় বা আমার কোনো পোর্ট প্রবলেম হয় বা আমার শিপিং, তাহলে এটা আমার সমস্যা, বাট ওরা নর্মালি দেরি করে না। ঠিক আছে, ওকে সামনে আগালাম, হ্যাঁ দেখো। স্যার শিপমেন্টের ব্যাপারটা একটু আরেকবার একটু যদি বলতেন, ওরা যদি অনবোর্ড পর্যন্ত। শিপমেন্টটা বুঝি নাই। স্যার একটু আগে যে বললেন যে ওরা হ্যাঁ, অনবোর্ডে মানে প্রমিসিং টাইমটা মেনটেন করে, আর আমাদের হচ্ছে ডিলে হয় যদি আমাদের কোনো ফল্ট থাকে, এই ব্যাপারটা আরেকটু একটু যদি ক্লিয়ার করে আচ্ছা বলতেন। ঠিক আছে, ফোনটা বলি তোমাকে। Just মনে করো চায়না থেকে আমি একটা প্রোডাক্ট আমি ইম্পোর্ট করতেছি, তো ওরা আমাকে, আমি অর্ডার দিলাম আজকে হলো 8 তারিখ, ওরা আমাকে বললো যে এই মাসের 20 তারিখে তারা সেটা শিপমেন্ট করে দিবে। ঠিক আছে, এখন তারা যে সেটা শিপমেন্ট করতেছে, আমরা যেরকম এফওবি, শুনছো না এফওবি টার্মটা, ফ্রি অন বোর্ড, শুনছো কিনা? স্যার, জি স্যার। এরকম আমরা কি করি, আমরা কিন্তু বাইরের যে শিপমেন্ট ডেট, এই শিপমেন্ট ডেটে আমরা ফরওয়ার্ডারকে প্রোডাক্টটা দিয়ে দিই। এখন বাইরে গেলে সেটা যদি আহ, আমি আমার রাইট টাইমে আমি ফরওয়ার্ডিং, প্রোডাক্টটা ফরওয়ার্ডিং করলাম, শিপে তুলে দিলাম, দেন শিপ যেটা যদি আমার 10 দিন দেরি হয়, সেটা তো আমার লাইবিলিটি না, তাই না? এটা তো বাইরের লাইবিলিটি, আমি আমার টাইম মেনটেন করছি। সেই ক্ষেত্রে এরকম দেখা যায় যে ওরাও প্রোডাক্টটা পাঠালো, বা দেখা যায় যে মাঝখানে মনে করো ঝড়ের কারণে শিপ ডিলে হচ্ছে, বা আমাদের দেশে কি হয় জানো, চিটাগাং পোর্টে বা আমাদের একটাই তো মেইন পোর্ট আমাদের,
তো পোর্টে তো আমাদের স্পেস কম, মানে আমাদের দরকার অনুযায়ী ক্যাপাসিটি আমাদের নাই, বা কোনো একটা প্রোডাক্ট আমাদের, আমি এমন নিজেও ফেস করছি, চায়না থেকে একটা পলি প্রোডাক্ট আনতেছি, সেক্ষেত্রে আমার আমার মানে এটা কি বললে তুমি শুনছো কিনা তোমরা, যে মাদার ভেসেল ফিডার ভেসেল, একটাকে বলা হয় মাদার ভেসেল, একটা বলা হয় ফিডার ভেসেল। মানে ভেসেল মানে কি, যে শিপ সেগুলা তোমার মেইনলি মোটামুটি আমাদের ট্রানজিটে সিঙ্গাপুর থেকে একটা ট্রানজিট হয়, জানো তোমরা এটা? আমাদের দেশের আসলে এই চিটাং পোর্টে কিন্তু বড় ভেসেল আসে না, মাদার ভেসেল গুলো আসে না, এখানে আসে ফিডার ভেসেল গুলা, ছোট ছোট ভেসেল গুলো আসে। এই ফিডার ভেসেল গুলা গিয়ে সিঙ্গাপুর পোর্টে ওখানে জয়েন হয়, ওখানে গিয়ে ফাইনালি অনেকগুলো ফিডার ভেসেল একসাথে করে একটা মাদার ভেসেলে প্রোডাক্টটা দিয়ে যেটা শিপ করা হয়। তো ওখানে ট্রানজিট পয়েন্ট ওখানে আছে, সিঙ্গাপুরে একটা আছে, থাইল্যান্ডে একটা আছে, এটা হলো শিপমেন্ট ট্রানজিট পয়েন্ট। আচ্ছা, তো আমাদের দেশে কি হলো, দেখা যাচ্ছে ওই যে মাদার ভেসেলটা সিঙ্গাপুরে আসলো, যে সিঙ্গাপুর থেকে ফিডার ভেসেল যখন পাস করবে, ফিডার ভেসেল গুলো আমাদের পোর্টে আসতেই পারে না, কারণ কি পোর্টে আমাদের কন্ডিশন হয়ে গেছে, মনে করো কোনো একটা প্রোডাক্টে আনলোডিং এ দেরি হচ্ছে, বা আমাদের পোর্ট কোনো একটা ঝামেলায় পড়ে গেছে, পোর্ট অথরিটি ঠিক নাই, তারা ওই ভেসেলটা, ফিডার ভেসেলটা আমাদের পোর্টে সেটা নোংর মানে অ্যাঙ্কর যেটা বলা হয়, অ্যাঙ্কর করতে সময় লাগে 1 উইক। দেন এটা অ্যাঙ্কর করার পরে তারপরে তোমার তো আর এমন তো না, তুমি তো আর তোমরা এগুলো আসলে পরে পড়বা, এই মেবি তোমরা কি এখন পড়তেছো, ট্যাম পড়তেছো মার্চেন্ডাইজিং? জি স্যার। আচ্ছা, ট্যামের মধ্যে তোমরা কিছুদিন পরে পড়বা এগুলা, যে একটা বলে আমরা বলি যে এফসিএল বলি, তারপর মানে লিজ কন্টেইনার লোড আর ফুল কন্টেইনার লোড বলি আমরা। কন্টেইনার দেখছো না কখনো, বড় বড় কন্টেইনার গুলা, যে আয়তাকৃতি কন্টেইনার হয় যেগুলো শিপ করে, দেখা যায় জি তোমার স্যার। প্রোডাক্টটা খুবই ছোট, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি পুরো ভলিউমটা ক্যাপচার করতে পারবে না, এলসিএল এটাকে বলা হয় লেস ভলিউম কন্টেইনার। যাই হোক, তো ওইটা তুমি পুরোটা ক্যাপচার করতে, তুমি এটাতে অল্প কিছু ক্যাপচার করলা, তাই তোমার এই কন্টেইনারের মধ্যে আরো প্রায় 4-5 জনের প্রোডাক্ট আছে, এখানে অনেকের প্রোডাক্ট আছে। দেখা গেছে কি আবার এই তোমার এরকম মতো আরো 50টা কন্টেইনার এই শিপে আছে, তাতে কি হচ্ছে, এখন স্পেসিফিক্যালি তোমার প্রোডাক্টের খুব আর্জেন্সি, এটাকে বের করতে হবে, ট্র্যাক করতে হবে না, আগে তোমার কন্টেইনার খুঁজতে হবে, দেন তোমার কন্টেইনারের মধ্যে থেকে তোমার প্রোডাক্টটা বের করে আনতে হবে, দেন তুমি হাতে পাবা। যখন আবার কাস্টমস এর কাজ হবে, তুমি এখানে ক্লিয়ারেন্স এর কাজ হবে চিটাং পোর্টে, দেন তোমাকে এইগুলা ক্লিয়ারেন্স নিয়ে দেন তুমি আলটিমেটলি তোমার মিনিমাম 15 দিন দরকার হাতে এইসব কাজ সাথে সাথে শুধু। সো এই ধরনের কাজ ডিলে গুলা হয়, বুঝতে পারছি? আমাকে তো ইম্পোর্টার বলবে কি, আমি তোমাকে ইম্পোর্ট করে দিছি তোমার প্রমিজিং ডেটে, আমি এখন তুমি তোমার পোর্টের প্রবলেম দেখার বিষয় না আমার, বুঝতে পারছো? জি স্যার। তো এই ধরনের আরো অনেক কিছু তোমার দেখবে যখন কাজ করবা তুমি, আসলে তখন যারা মার্চেন্টাইজ তারা খুব ভালো ফেস করবে এগুলো, যে একটা প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমি তো নিশ্চিন্ত যে আমার প্রোডাক্ট আসলে শিপ হয়ে গেছে, চায়না থেকে শিপমেন্ট হয়ে গেছে, আমি অমুক তারিখে এটা পেয়ে যাবো। আর প্র্যাকটিক্যালি তা হবে না। না তুমি ভাববা কি যে এই প্রোডাক্টটা হয়তো এটা ক্লিয়ারেন্স হয়ে গেছে, প্রোডাক্টটা কাস্টম ক্লিয়ারেন্স প্রায় শেষ, অথচ প্র্যাকটিক্যালি খবর নাও তোমার জাহাজ এখনো পোর্টেই বেরে নেই, তোমার অ্যাঙ্করই করে নাই, ঠিক আছে? দেখ, এগুলো ইন্টারনাল ম্যাটার, এগুলো সবই করা যায়। আর এইসব ক্ষেত্রে যেটা আমাদের আসলে চিটাং পোর্ট থেকে আমরা যেটা ইম্পোর্ট করে মানে রিলিজিং করে নিয়ে আসি ক্লিয়ারেন্স করে, ওখানে আমাদের এজেন্ট থাকে, প্রতিটা ফ্যাক্টরি হয়তো নিজের এজেন্ট থাকে অথবা থার্ড পার্টি এজেন্ট থাকে, ওরা আসলে এই কাস্টম ক্লিয়ারেন্স ফরওয়ার্ডিং এগুলো করে দেয়, ঠিক আছে? তো দেখো, এখন আমরা পড়বো ইনফরমেশন সিস্টেম ফাংশনালিটি, আমার কোন কোন বিষয় ডিপেন্ড করে এটা ফাংশন করে সেটা। দেখো, সাপ্লাই চেইন ইনফরমেশন ইজ ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ ফার্মস অ্যাবিলিটি to respond rapidly to the end customer demand বা end consumer demand in today's highly competitive marketplace. এটা বলা হচ্ছে যে মানে এইসব ইনফরমেশন গুলো এখন খুব ক্রিটিক্যাল দরকার, যে আসলে রাইট টাইমে এই কম্পিটিটিভ মার্কেট রাইট টাইমে কাস্টমারের ডিমান্ডের দিকে মানে রেসপন্ড করাটা। আর টাইমলি এন্ড অ্যাকুরেট ইনফরমেশন ইজ অলসো ক্রিটিক্যাল ফর 3 reasons। এই যে বলছে টাইমলি ইনফরমেশন আর অ্যাকুরেট, এটা পার্থক্য বোঝো, যে আমার রাইট ইনফরমেশনটা আমার রাইট টাইমে পেতে হবে, ডিলে করলে হবে না, আমার অ্যাডভান্স দরকার নাই, আমার কোনো প্রিডিকশন দরকার নাই, আমাকে রাইট টাইমে রাইট ইনফো দরকার, ইনফরমেশনটা আমাকে অ্যাকুরেট হইতে হবে, কোনো ফলস ইনফরমেশন বা মিসকন্ডাক্ট ইনফরমেশন দিলে হবে না, কারণ ওই ইনফরমেশন বেস করে আমি আমার কোনো একটা সিস্টেম আমি ডেভেলপ করবো বা আমি এটা কোনো কারেক্টিভ অ্যাকশন নিব, সেই ক্ষেত্রে অ্যাকুরেট হতে হবে ইনফরমেশনটা। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি ইনফরমেশন যে সোর্স থেকে নিব, সেই সোর্সটাকে আগে অ্যাকুরেট হতে হবে, মানে যে আমাকে ডেলিভার করবে ইনফোটা তাকে আরো বেশি অ্যাকুরেট হতে হবে। দেখো, নিচে 3টা রিজন দেওয়া আছে: ইনফরমেশন অন অর্ডার স্ট্যাটাস, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, ডেলিভারি শিডিউল এন্ড ইনভয়েসেস।
is perceived, এটা আসলে আর হবে, যাই হোক, perceived by customers as a necessary element of total customer service. দেখো তুমি যখন কোনো একটা প্রোডাক্ট, এই যে যেটা ইম্পোর্ট বলতেছিলাম এটাই বলি, তো আমি যখন কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করি, অথবা আরেকটা এক্সাম্পল দিই, আমি যখন কুরিয়ার করো, কেউ কখনো কেউ কি ডিএচএল করছিল তোমরা কেউ? ডিএচএল বা ফেডেক্স থেকে কোনো কিছু পাঠাইছিলা বাইরে, বা বাইরে থেকে আনছো কেউ? আচ্ছা দেখো, এসবে কি হয় জানো, তোমাকে একটা ট্র্যাকিং নাম্বার বা ট্র্যাকিং আইডি দেওয়া হয়। তুমি যখন একটা পার্সেল দিবা, তোমাকে একটা ট্র্যাকিং নাম্বার তারা অনলাইনে তোমাকে দিয়ে দেবে। এখন এই ট্র্যাকিং নাম্বার যখন পাবা, তুমি তখন এই প্রোডাক্টটাকে ট্র্যাক করতে পারবা যে এই প্রোডাক্টটা আসলে এখন কোথায় আছে। তুমি দেখবে তুমি একটা জাপানে পাঠাচ্ছ, এটা তোমার কি হবে, ফার্স্ট দেখাবে তুমি যদি আজকে পাঠালা, কালকে বা পরশু তোমাকে বলবে সেটা তোমার বাংলাদেশ থেকে সেটা মানে ফ্লাইট উঠবে আজকে। 2 দিন পরে দেখবে তুমি এটা ট্রানজিটে আছে, ট্রানজিটে কোথায়, সেটা মাঝখানে হয়তো ইন্ডিয়াতে আছে, এটা তো ভায়া হয়ে যায়। দেন তুমি আবার কদিন দেখবে তুমি সেটা, এটা তোমার ওই জাপানের ট্রানজিটে আছে। দেন আলটিমেটলি তুমি কয়েকদিন পর দেখবে সেটা জাপানে পৌঁছে গেছে। তোমার সমস্ত ট্র্যাকিং তুমি অনলাইন করতে পারবা। তো তুমি যদি অনলাইনে সার্চ দাও যে ফেডেক্স 10 দিয়ে সার্চ দাও, এখানে ট্র্যাকিং, হাউ ট্র্যাকিং, ওখানে ট্র্যাকিং আইডি দিবা, তোমার প্রোডাক্ট ডিটেলস চলে আসবে, তোমার এটা আসলে গিয়ে পৌঁছেছে কিনা। তারপর আমাদের এই অ্যাপারেলে যেটা হয় যে, দেখা যায় অনেক সময় আমরা বায়ারকে অনেক স্যাম্পল আমাদের কুরিয়ার করতে হয়, আমাদেরকে ডিএচএল কুরিয়ার করতে হয়। এখন 1 পিস 2 পিস স্যাম্পল তো আর কেউ এটা করে না। তো এই কুরিয়ারের বেলায় তখন এই যে ট্র্যাকিং আইডিটা তখন সেটা লাগে, কারণ তুমি যাকে পাঠাচ্ছ তুমি জানো না, তুমি যাকে চেনো না, তুমি জাস্ট তোমার বাইরের কাছ থেকে একটা অ্যাড্রেস পাইছো বাই হাউস থেকে, সে তোমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, তুমি অ্যাড্রেসে সেন্ড করে দিয়েছো। তো এটা তুমি ট্র্যাক করার জন্য তোমাকে এই কোডটা দরকার, তুমি সব ট্র্যাক করতে পারবা। সিমিলারলি দেখো, যখন কোনো কাস্টমার কোনো একটা প্রোডাক্টে অর্ডার দেয়, তখন আসলে ওই তোমার এখন একটা দারাজ বা দারাজে যখন আমরা বুকিং দেই, তখন আমাদের কিন্তু একটা কার্ড দেখাচ্ছে আসলে এটা অ্যাভেলেবেল কিনা, স্টক অ্যাভেলেবেল অর নট। সো অনলাইনে সেই প্রোডাক্টটা আমি এটা অ্যাভেলেবেল জানতে পারতেছি, এটা আসলে অর্ডারটা স্ট্যাটাস হলে মনে করো এটা প্রোডাকশন হচ্ছে কিনা বা প্রডিউসড অলরেডি হয়ে আছে কিনা, এটা জানা পসিবল। দেন ডেলিভারি শিডিউল, সো এই যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল জানার পর আমি যখন এটাকে অর্ডার দিলাম, তারা আমাকে একটা ডেলিভারি শিডিউল দেয়, যেটা তোমাকে অত তারিখের মধ্যে বা 7 দিনের মধ্যে তোমার কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। সাথে সাথে কি একটা ইনভয়েস চলে আসে না পেমেন্টের, আমাকে তো পেমেন্টটা আগে করতে হয়। এখন কি আবার অন হ্যান্ড ডেলিভারি করা, ক্যাশ করা যায়, মনে করো ওই কি বলে এটাকে, তো ডেলিভারি পাওয়ার পরে ক্যাশ দেওয়া যায়, সাথে আবার আগে অ্যাডভান্স পেমেন্ট করা যায়। সো এগুলোই হচ্ছে এই কাস্টমারের এলিমেন্ট, মানে কাস্টমার সার্ভিসের একটা এলিমেন্ট। কাস্টমারের এখন আর অত হেডেক নেওয়ার দরকার নেই, তারা ইজিলি সেটা কি অর্ডার ট্র্যাক করতে পারে, অ্যাভেলেবিলিটি চেক করতে পারে, ডেলিভারি টাইম মতো তারা পেয়ে গেল। দেখো, ইনফরমেশন ক্যান রিডিউস ইনভেন্টরি বাই মিনিমাইজিং ডিমান্ড আনসার্টেনিটি। আচ্ছা, এই যে মনে করো প্রোডাক্টটা আমি আমার ওয়্যার হাউসে আমি ইনভেন্টরি করে রাখতেছি, দেখা যায় মাঝে মধ্যে যে হিউজ পরিমাণ আমার ওয়্যার হাউজিং করতে হচ্ছে, আমি অনেক বড় প্রোডাক্ট ভলিউম তৈরি করতেছি। তো আসলে আমি মার্কেটে ডিমান্ড আমি সার্টেন না, আসলে কোন প্রোডাক্টটা আমার কতটুকু দরকার প্রডিউস করা, আমি সেটা না জেনে সেটাকে প্রোডাকশন করতেছি। আলটিমেটলি কি হবে, কোনো প্রোডাক্টের পাহাড় হয়ে যাবে আর কোনো প্রোডাক্ট থাকবেই না, এটা বেরই হবে। সো এই যে ডিমান্ড আনসার্টেনটি, এটা যাতে না থাকে, এই ইনফরমেশন ঠিকমতো আমি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমার এই আনসার্টেনটাকে মিনিমাইজ করে ইনভেন্টরিটাকে একটা অ্যাডিকুয়েট লেভেলে রাখা পসিবল। ঠিক আছে, মনে করো এই যে যতটুকু দরকার ডিমান্ড অনুসারে ততটুকু আমি রাখতে পারতেছি। দেখো, ইনফরমেশন increases flexibility with regard to how, when and where resources may be utilized for strategic advantage. এই কথাটা মানে কি, দেখো আমার ইনফরমেশন ইউজ করলে কি হচ্ছে, আমার ফ্লেক্সিবিলিটি বাড়তেছে। কোন ক্ষেত্রে ফ্লেক্সিবল হচ্ছে, সেটা যে আমি কিভাবে কখন কোথায় আমি রিসোর্সটাকে ইউটিলাইজ করতে পারি, মানে আমার যে ফ্যাক্টরি বা আমার যে রিসোর্স গুলো আছে, রিসোর্স তো জানো তোমরা কয় প্রকার, যে হিউম্যান রিসোর্স বলি, একটা ফিজিক্যাল বলি কোনটাকে, আমার যে ইন্ডাস্ট্রি সেট আপ মেশিনারি গুলো বলে আমরা ফিজিক্যাল রিসোর্স। আর হিউম্যান কি, যে আমরা এমপ্লয়ি যারা তারা, তারপরে কি নলেজ রিসোর্স আছে এখানে, যা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেগুলো আমাদের যে দক্ষতা, এমপ্লয়ীদের দক্ষতা বা তাদের এক্সপিরিয়েন্স, এগুলাকে বলা হয়। আর এটা কি ইনফরমেশন রিসোর্স। তো এই রিসোর্স গুলাকে আমি রাইট টাইমে রাইট অ্যাডভান্টেজে আমি ইউজ করতে পারি। আমার এই যে ইনফরমেশন জানা থাকলে আমার কোনো রিসোর্স আমার ওয়েস্টেজ হবে না। ঠিক আছে, আমি প্রপার ইউটিলাইজ আমি সেটা করতে পারবো। দেখো, ইনফরমেশন স্ট্র্যাটেজিস সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিস বাই integrate supply chain activities by building on 4 levels of functionality. এবার 4টা ফাংশনালিটি লেভেলের উপর ডিপেন্ড করে এই ইনফরমেশন ইন্টিগ্রেশন হয়ে থাকে।
কি ট্রানজাকশন, যে বিনিময় আদান প্রদান যেটা বলি, ম্যানেজমেন্টের কন্ট্রোল, ডিসিশন অ্যানালাইসিস আর একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং সিস্টেম। দেখো আমরা একটু সামনে দেখিয়ে গেলাম, এই ছকটা দেখো। আচ্ছা, এটা উপেন্দ্র কাচ্চুর নামে এক লোকের দেওয়া। তোমার 4টা পিরামিড স্ট্রাকচার দিছে একটা, যেটা নিচ থেকে শুরু, ট্রানজাকশন, ম্যানেজমেন্ট, কন্ট্রোল, ডিসিশন আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দেখো ট্রানজাকশন বলতে কি বুঝবো, এটাকে বলা হয় আবার কাস্টমার অর্ডার পারফরমেন্স সাইকেলে বলা হয়। কিরকম মানে কি, আমার কাস্টমার অর্ডারটাকে আমি কিভাবে পারফর্ম করতেছে। দেখো ফার্স্ট স্টেপ বলা হচ্ছে যে এন্ট্রি ট্রানজাকশন অন দ্য রিসিভড কাস্টমার অর্ডার। আমি কাস্টমারের কাছ থেকে যে অর্ডারটা রিসিভ করলাম, আমি যে অর্ডারটা রিসিভ করলাম সেটাকে আমি ফার্স্টে আমার ট্রানজাকশনে এন্ট্রি করব। মানে আমার যে যেখানে লেখা দরকার যে আমি আসলে কোন অর্ডারটা পেলাম, এই অর্ডারটা আসলে কোন প্রোডাক্টের জন্য, বা এতে কত ভ্যালু আসবে, সবই আমি একটা এন্ট্রি করলাম ট্রানজাকশনটাকে। দেন অ্যাসাইন ইনভেন্টরি টু দ্য অর্ডার। এখন এই কাস্টমারের অর্ডারটা ফিল আপ করার জন্য আমি কোন ইনভেন্টরি থেকে প্রোডাক্টটা আমি নিব সেটা আমি অ্যাসাইন করে দিলাম। মনে করো যে সেম প্রোডাক্টের জন্য দুই তিনটা ওয়্যার হাউস আছে, তো কোন ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা সাপ্লাই হবে সেটাকে অ্যাসাইন করে দিলাম। দেন ম্যাটেরিয়াল হ্যান্ডলার্স টু সিলেক্ট দ্য অর্ডার। এখন প্র্যাকটিক্যালি যে লোকগুলো এখানে কাজ করবে, যারা ম্যাটেরিয়ালটাকে হ্যান্ডেলিং করবে, মানে ওই ফিনিশ প্রোডাক্টটাকে ইনভেন্টরি ওয়্যার হাউস থেকে নিয়ে কাস্টমারকে পৌঁছাবে, কাস্টমারকে দিবে, তাদেরকে জানানো যে এই অর্ডারটা করতে, তাদের শিডিউল করে দেওয়া যে এটা পরে এটা অর্ডারটা করতে হবে। দেন কি মুভমেন্ট, লোডিং, ডেলিভারি অফ দ্য প্রোডাক্ট। দেন তারা এই অর্ডারটা যখন তারা পাবে এবং অ্যাসেট ইনভেন্টরি পেলো, তারা এই ম্যাটেরিয়ালটাকে মুভমেন্ট করে, মানে কি ওয়্যার হাউস থেকে কাস্টমারের দিকে মুভ করা। দেন লোডিং মানে কোনো ভেহিকেলে হোক বা সেটা কোনো ট্রান্সপোর্টেশন মিডিয়ামে তাকে লোডিং করা এবং আলটিমেটলি প্রোডাক্টটাকে ডেলিভারি করে দেওয়া। লাস্টে কি হচ্ছে, প্রাইসিং, ইনভয়েসিং দ্য অর্ডার। এই ডেলিভারিটা করার সময় বা তারপরে এই প্রোডাক্টের প্রাইসিং আর ইনভয়েস মানে কি চালান নাকি, তো একটা চালান তৈরি করে কাস্টমারের কাছে দিয়ে দেওয়া আসলে এটার জন্য এই পেমেন্টটা দরকার। সে যদি এখন অ্যাডভান্স পেমেন্ট করে থাকে তাকে একটা ইনভয়েস দিয়ে দেওয়া হবে, তার পেমেন্ট ওকে। আর যদি ক্যাশ অন ডেলিভারি করে তাকে সেটা ইনভয়েস দেওয়া হবে, আপনি এটা থেকে এখন টাকা দিয়ে প্রোডাক্ট হচ্ছে নিয়ে নেন। দেন লাস্ট থেকে গেটিং কাস্টমার ফিডব্যাক এন্ড রেসপন্স। এখন এই যে একটা বলেছিলাম সাকসেসফুল ডেলিভারি বলছিলাম না, এখন এটাকে সাকসেস ডেলিভারি বলা হয়, যে এই সমস্ত কিছু অর্ডার অ্যাসাইন করে সেটাকে পুরো ডেলিভারি করার পরে তার ফিডব্যাক তাকে পাওয়া। দেন এটা থেকে আবার নতুন সাইকেল একটা শুরু হবে, এটার পরে আবার নতুন একটা ইন্টারন্যাশনাল শুরু হবে। ঠিক আছে, দেখো আজকে এটা শেষ করে দিব। দেখো ম্যানেজমেন্ট কন্ট্রোল। এখন ম্যানেজমেন্ট কন্ট্রোলের পার্টটা কি, এটাকে বলা হয় ম্যানেজমেন্ট কন্ট্রোল ইজ ক্যারেক্টারাইজ বাই ইভালুয়েটিভ মেজারমেন্ট অফ পাস্ট পারফরমেন্স এন্ড আইডেন্টিফাইজ অল্টারনেটিভস। তো এই ম্যানেজমেন্ট কন্ট্রোলের কাজটা হচ্ছে যে প্রিভিয়াস যে পারফরমেন্স গুলো করা হয়েছিল, কাজের যে কাজগুলা, তা থেকে এগুলো ইভ্যালুয়েট করা এবং সেই ক্ষেত্রে নতুন কোনো অল্টারনেটিভকে আইডেন্টিফাই করা। আসলে যদি কোনো শর্টকামিংস থেকে থাকে প্রিভিয়াসলি, এটা কিভাবে ওভারকাম করা পসিবল। ইনফরমেশন অন কমন পারফরমেন্স মেজার্স ইনক্লুডস ফিনান্সিয়াল, মানে যে মেইন মেজার গুলোকে করে পারফরমেন্স যেগুলো বললাম সেগুলো হচ্ছে ফিনান্সিয়াল, কাস্টমার সার্ভিস, প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি ইন্ডিকেটরস। 4টা ইন্ডিকেটর এখানে বলা হয়েছে যে আসলে কোন কোন ড্রাইভ গুলো এখানে ইন্ডিকেট করতেছে, আসলে এই পারফরমেন্স গুলোকে মেজার করতে কোন কোন ড্রাইভ দরকার, ফিনান্সিয়াল, কাস্টমার সার্ভিস, প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি ইন্ডিকেটর। দেখো নিচে কটা এক্সাম্পল দেওয়া আছে। ট্রান্সপোর্টেশন এন্ড ওয়্যার হাউজিং কস্ট পার কিলোগ্রাম, আমার পার কেজিতে আমার কত ট্রান্সপোর্টেশন আর ওয়্যার হাউজিং কস্ট যাচ্ছে, এটাকে আমি বলবো কস্ট মেজার। এই কস্ট মেজারটা ফিনান্সিয়াল ধরতে পারো, সমস্যা না, একই কথা। আসলে আমার কতটুকু কস্টিং যাচ্ছে 1 কেজিতে এই ট্রান্সপোর্ট আর ওয়্যার হাউজিং করতে। তো ইনভেন্টরি টার্ন ওভার। ইনভেন্টরি মানে ইনভেন্টরি এক ধরনের অ্যাসেট, জানো এটা। ইনভেন্টরি বলতে কি বোঝা যায়, আমার ফাইনাল প্রোডাক্ট বা ফিনিশ গুডস আমি আমার ওয়্যার হাউসে কিপ করতেছি, রাখতেছি। তো এটা আমার একটা অ্যাসেট, কারণ এটা দিয়ে তো আমার একটা মানি আর্নিং হবে। সো এটাকে বলা ইনভেন্টরি টার্নওভার, মানে কি যে একটা বছরে বা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে, সেটা কোয়ার্টারলি হোক বা হাফ ইয়ারলি হোক, আমি কতটুকু আমি ইনভেন্টরি আমার ওয়্যার হাউসে আমি রাখতে পারতেছি। সো এটা হবে আমার এক ধরনের অ্যাসেট মেজার, এটাকে বলা হয় ইনভেন্টরি, এটাকে বলে টার্নওভার, আমার ইনভেন্টরি কতটুকু আমার মজুদ আমার কাছে আছে।
দেন অর্ডার ফিল রেট, এটাকে বলা হয় যে কাস্টমার সার্ভিস মেজারমেন্ট। আচ্ছা, অর্ডার ফিলটা কি? ওই যে বলেছিলাম একটু আগে যে আমি কাস্টমার প্রোডাক্টটা তৈরি করার পরে ফাইনাল প্রোডাক্টটা আমি কাস্টমারের কাছে রাইট প্রোডাক্টটা আমি রাইট টাইমে তার কাছে আমি ডেলিভারি করতে পারলাম। সো এটাই হচ্ছে অর্ডার ফিল রেট। রেট মানে কি হার, আমি কতটুকু হারে এটা করতে পারতেছি। দেখা যাচ্ছে আমি 100টা অর্ডারের মধ্যে আমি দেখা যাচ্ছে আমি 10টা প্রোডাক্ট আমি ঠিক মতো করতে পারলাম, রাইট টাইম রাইট প্রোডাক্ট দিতে পারলাম, বাট বাকিগুলো হয়তো ডিলে হইলো বা কোয়ালিটি একটু খারাপ হইলো, এগুলো আসলে রেট ডিপেন্ড করে। এটা হচ্ছে কাস্টমার সার্ভিস মেজারমেন্ট। এবার দেখো প্রোডাক্টস পার লেবার আওয়ার, এবার প্রোডাক্টিভিটি। কারণ প্রোডাক্টিভিটি তোমরা ডেফিনেশন পড়ছো যে তোমার কতটুকু প্রোডাক্ট হয় পার ঘন্টায় বা একটা ইউনিট ধরে। এখানে বলতে আমার 1 ঘন্টা লেবার আওয়ারে আমার কতটুকু প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্টিভিটি যদি ডেফিনেশন দেখা যায় কি, দেখা যায় আউটপুট বাই ইনপুট, যে কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আউটপুট পেলাম। তো এখানে ইনপুট হচ্ছে লেবার আওয়ার আর প্রোডাক্টটা হচ্ছে আমার আউটপুটটা। তাহলে কাস্টমার পারসেপশন, কাস্টমারের কি এটা কোয়ালিটি মেজারমেন্ট, যে কাস্টমারটা আমার প্রোডাক্টটা এই কোয়ালিটিটা সে কি প্রমিজিং কোয়ালিটি পেলো কিনা, বা সে কতটুকু স্যাটিসফাইড আমার এই কোয়ালিটিটা দিয়ে। সো এইগুলো হচ্ছে আমার এই ম্যানেজমেন্ট কন্ট্রোলের পারফরম্যান্স মেজারমেন্টের কতগুলো ইন্ডিকেটর। ঠিক আছে, এখন এক নিচে একটা লাইন দেখো, এখানে বলা হচ্ছে এক্সেপশনাল রিপোর্টিং। এটা বলা হয় তোমার ইট শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি ফর মেজারমেন্ট অফ কম্পারেটিভ ইফেক্টিভনেস এন্ড এডিশন অফ পটেনশিয়াল ইমপ্রুভমেন্ট এরিয়াস। আচ্ছা, এই যে আমি এতক্ষণ এগুলো মেজার করলাম, পারফরম্যান্স মেজার করলাম, তা সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা মেজারকে আমাকে ইকুয়ালি বা কম্পারেটিভ ভাবে ইফেক্টিভ হইতে হবে। এখন দেখা গেল যে আসলে আমার প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো, আমার কোয়ালিটি এখন 100% ফিল আপ, বাট আমি অর্ডার ফিল রেটটা আমার খারাপ, আমি টাইমলি ডেলিভারি করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু এই পারফরমেন্সটা এভালুয়েট ঠিক মতো হবে না, আর আমার এগুলো কাজে লাগবে না। আবার মনে করো কোনো আমার প্রোডাক্টের আমার কোয়ালিটি ভালো, আমার অর্ডার ফিল রেটও ভালো, বাট আমার প্রোডাক্টিভিটি কম। আমার যতটুকু প্রোডাক্ট দরকার আমার অ্যাজ পার ডিমান্ড বা অ্যাজ পার ইনপুট অতটুকু প্রোডাক্ট আমার হয় না। সেক্ষেত্রে এটাও পসিবল না যে রাইট টাইমে পৌঁছে দেওয়াটা। আর এই যে ইনভেন্টরি টার্নওভার যেটাকে বলি, তোমার কাছে যদি এনাফ ইনভেন্টরি না থাকে তাহলে তুমি কিন্তু টাইমলি ডেলিভারি করতে পারবে না। এখন তুমি যদি অর্ডার নেওয়ার পরে জিনিসটা ম্যানুফ্যাকচার করতে যাও তোমার দেরি হবে এখানে। সো এই সবগুলো হচ্ছে ইন্টার রিলেটেড, তাহলে সবাইকেই কম্পিটিটিভ ভাবে ইফেক্টিভ হইতে হবে, যেখানে লেখা থাকে কম্পিটিটিভ ভাবে ইফেক্টিভ হইতে হবে। দেন অ্যাডিশন অফ পটেনশিয়াল ইমপ্রুভমেন্ট এরিয়া। এখন আসলে এই যে ইফেক্টিভ দেখার পরে কোনটা যে লেস ইফেক্টিভ বা কোনটা মোর ইফেক্টিভ এগুলাকে ইভালুয়েট করে আমাকে চিন্তা করতে হবে যে আমার এই ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো কোনগুলো, আমার কোন কোন সাইডটাকে ইমপ্রুভ করতে হবে। দেখো দিস ইজ অ্যাকমপ্লিশ থ্রু এক্সেপশন রিপোর্টিং। এইগুলো ইনফরমেশন গুলো এই এক্সেপশন রিপোর্টিং এ দেওয়া হয়। আসলে তোমার এই কি বলতে ইন্ডিকেটর গুলা কে কেমন ইফেক্টিভ আছে, কে লেস আর কে মোর, আর ইমপ্রুভ এরিয়া গুলো কোনগুলো হওয়া উচিত। So information provided through exception reporting is often useful to identify potential customer or order problems, inventory shortage। এই জায়গায় বললাম যে এইসব ইনফরমেশন দিয়ে দেখা যায় আসলে মেইন প্রবলেমটা কোথায়, কাস্টমার অর্ডার প্রবলেমটা কোথায় বা ইনভেন্টরি শর্টেজটা কেন হচ্ছে এগুলা। তো এই চারটা যে তোমার যে কস্ট কি বলে ইন্ডিকেটর গুলা আর এক্সেপশন রিপোর্টিং কি হচ্ছে, আমাকে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো দেখায় দেওয়া। দেখো লাস্ট হচ্ছে যে ডিসিশন অ্যানালাইসিস। এখন এই যে আমি ইমপ্রুভমেন্ট এরিয়া দেখলাম, এখন আমাকে ডিসিশন নিতে হবে কোন কোনটা আমি মডিফাই করব। এগুলো হচ্ছে দিস ফোকাস অন ডিসিশন অ্যাপ্লিকেশনস টু আইডেন্টিফাই, ইভালুয়েট এন্ড কম্পেয়ার লজিস্টিক স্ট্র্যাটেজিক অল্টারনেটিভস ফর ম্যানেজারিয়াল ডিসিশন। আচ্ছা, লজিস্টিক্স যে বলতেছি আমরা, লজিস্টিক্স আসলে একটা থিওরি। ইনভেন্টরি হচ্ছে এটার মেইন, ইনভেন্টরি, ওয়্যার হাউজিং, ট্রান্সপোর্টেশন সবই লজিস্টিকের মধ্যে। সো এই লজিস্টিক্স এর অল্টারনেটিভ গুলোকে আমি ঠিক মতো আইডেন্টিফাই, ইভালুয়েট এন্ড কম্পেয়ার করব ডিসিশন অ্যাপ্লিকেশন দিয়ে। দেখো এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু টুলস আছে। এই টুলস মানে কোনো আসলে ইকুইপমেন্ট না, এগুলো আসলে বিভিন্ন রকম টেকনিক্স। There are number of analytical techniques to but tools that are commonly available in most supply chain application packages. তার মধ্যে রুল দেখো, একটা রুল কেমন আছে দেখো, একটা হচ্ছে ইনভেন্টরি প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। এটা এক ধরনের মানে আমি ইনভেন্টরিটা আমি কিভাবে প্ল্যান করে রাখবো, আমি কিভাবে ম্যানেজ করব, আমার কতটুকু প্রোডাক্টের স্টোর থাকবে বা এই ফ্যাসিলিটির ক্যাপাসিটি কেমন হইতে হবে, আমি কোন প্রোডাক্টে কতটুকু স্টোর রাখবো কতটুকু রাখবো না, এসবগুলো আমাদের প্ল্যানিং এ ডিপেন্ডেন্ট। এটা এক ধরনের প্ল্যানিং। দেখো ফোরকাস্টিং, একই কথা ওইটার। আর ভেন্ডর শিডিউলিং,
এটা মানে হচ্ছে আমি যদি একটা ট্রেডিং পার্টনার হই, আমার একটা ট্রেডিং পার্টনার, আমার একটা বড় ওয়্যার হাউস আছে, আমি সেখানে ভেন্ডর মানে সাপ্লায়ার, আমি সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো এখানে স্টোর করব। সেক্ষেত্রে আসলে আমি যদি এমন করি, আমি ঠিক মতো মনে করি আমি 5টা অর্ডার ছাড়লাম, 5টা কোম্পানিতে আমি 5টা প্রোডাক্ট অর্ডার দিলাম। সেক্ষেত্রে যদি এমন হয় যে 5টা প্রোডাক্টই একই টাইমে আমার এখানে আসে, তার মানে তবে আমার এখানে জায়গা না হইতে পারে, আমার ডিউ টু মাই ক্যাপাসিটি লিমিটেশন আমার এখানে স্পেস না হইতে পারে। সেক্ষেত্রে আমি একটা শিডিউল করে দিব যে ফার্স্টে এই সপ্তাহে এই প্রোডাক্টটা দরকার, দেন ওই প্রোডাক্টটা আমার কিছু পরে দরকার। তুমি দেখবে যে আমরা যখন শিপমেন্ট করি প্রোডাক্টটা, কোন আমরা যখন গার্মেন্টস শিপমেন্ট করি আমাদের কিন্তু একটা টাইম দিয়ে দেয়, শিপমেন্ট টাইম দেয়। এই টাইমটা কিন্তু তা না যেটা আমার দিকে তাকায় এসে দিচ্ছে, এটা সে তার স্টোরের বা তার ওয়্যার হাউসের ক্যাপাসিটি অনুসারে, তার ডিমান্ড অনুসারে আমাকে বলে যে তুমি এই প্রোডাক্টটা এত তারিখে দিবা, তার তার পরের লটটা তুমি তারপরে নেক্সট মান্থে দিবা। কারণ সে জানে যে এই 1 মাসে তার প্রোডাক্টটা অলমোস্ট সেল হবে, দেন সে ওয়্যার হাউস ফাঁকা হওয়ার আগে সে আবার এখানে পরের প্রোডাক্টটা আনবে। এটা ভেন্ডর শিডিউলিং। একটা দেখো ভেহিকেল রুটিং, এই যে ভেহিকেল রুটিংটা টাইম ডিপেন্ডেন্ট ডেলিভারি। দেখো এখানে বলা হবে যে তুমি যদি দেখা গেল তুমি তোমার 5 ধরনের প্রোডাক্ট মানে 5টা কোম্পানির প্রোডাক্ট তুমি একটা ভেহিকেলে করে তুমি ট্রান্সপোর্ট করতেছো বা তুমি ডেলিভারি করতেছো। সাপোজ মনে করো যে একটা ভেহিকেলে 5 জনের পর ডেলিভারি হচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি দেখা গেল যে তুমি যেটা তোমার কাছে হয়, মানে যেই সাপ্লাই, সরি, যে তোমার যে কোম্পানিটা তোমার কাছে, তুমি তাকে আগে ডেলিভারি না দিয়ে তুমি পরের জনকে আগে দিতে গেলা, এই যে ভেহিকেল রুটিন ঠিক মতো হলো না। তার যে রুটটা ঠিক দরকার ছিল, যে বা অথবা কার প্রোডাক্টটা ইমার্জেন্সি বেশি দরকার, তাকে আগে না দিয়ে তুমি অন্য জনকে দিলা যার দরকার নাই। সো এই ভেহিকেল রুটিনটা তোমাকে ঠিক মতো করতে হবে। অনেক সময় দেখা যায় যখন আমরা বিভিন্ন সাপ্লায়ার কাছে প্রোডাক্ট পাই, তখন সাপ্লায়ার করে কি যে, এবং বাঙালিটা বেশি করে, তারা করে কি, তারা যেহেতু একটা জোনে, মনে হয় গাজীপুর জোনে সে ডেলিভারি করবে, তো গাজীপুর জোনে আরেকটা ফ্যাক্টরি প্রোডাক্ট রেডি করা আছে, সে করে কি যে একটা গাড়িতে করেই সে 2টা ফ্যাক্টরি প্রোডাক্ট পাঠিয়ে দিল। এখন তোমার প্রোডাক্টটা বেশি দরকার, ইমার্জেন্সি দরকার তোমার, কারণ তোমার কালকে শিপমেন্ট আছে মনে করো, আর আরেকজনের শিপমেন্ট 1 মাস পরে। তো কি করলো, যে লোকটা সে ঠিক মতো বললো না, সে ওই যার দরকার নাই তার কাছে প্রোডাক্ট আগে নিয়ে গেল, তোমারটা ডেলিভারি পরে করবে। সো এই ভেহিকেল রুটিনটা তোমাকে ডিরেকশন ঠিক মতো নিতে হবে যে কার মানে এর দরকারটা বেশি। কস্ট বেনিফিট অ্যানালাইসিস অফ অপারেশনাল ট্রেড অফ, এটা আমি পরের একটা স্লাইডে আমি অ্যাড করছি, পরে বলতেছি। দেখো নেটওয়ার্ক এন্ড ফ্যাসিলিটি লোকেশন প্ল্যানিং। নেটওয়ার্ক বলতে এখানে বোঝে সাপ্লাই চেইনের যে পার্টস যারা আছে, যারা এখানে আসলে পার্টি, তোমার সাপ্লায়ার শুরু করে র মেটেরিয়াল সাপ্লায়ার, ফ্যাক্টরি, কাস্টমার, সবার একটা নেটওয়ার্কটা, এটাকে রিস্ট্রাকচার করা, ভালোভাবে ট্রিট করা। আর ফ্যাসিলিটি বলতে বোঝা যায় স্পেসটা। ফ্যাসিলিটি মানে কিন্তু এই ভাষায় কোনো সুবিধা বলতে কিছু না, এটা হচ্ছে কি তুমি যদি একটা ইনভেন্টরি ফ্যাসিলিটি মনে করো, এটা যে ওয়্যার হাউস সেটআপটা, যে গুদামটা, এটা ফ্যাসিলিটি। তুমি যদি একটা ইন্ডাস্ট্রি মনে করো, ইন্ডাস্ট্রি যে একটা বড় প্রিমাইজিং গ্রাউন্ড, এখানে ডাইং নিটিং যে এগুলা ফ্যাসিলিটি, ডাইং ফ্যাসিলিটি, নিটিং একটা ফ্যাসিলিটি, এগুলো হচ্ছে সেটআপটা, ইন্ডাস্ট্রিয়াল সেটআপ। তো এগুলা লোকেশন প্ল্যানিং করা। তুমি মনে করো তুমি একটা কোম্পানি, তুমি কোম্পানিকে স্প্রেড করে দিলা, তার স্পিনিংটা নারায়ণগঞ্জে, তার নিটিংটা মনে করো সেই গাজীপুরে, ডাইংটা আবার সাভারে। সো এই যে যদি ডিস্ট্রিবিউট করে ফেলো অনেক বেশি, মানে এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ, বলা হয় ডিসেন্ট্রালাইজড, এখানে কোনো কিছু সেন্ট্রালাইজ নাই। তো এই ক্ষেত্রে তোমার এই যে সাপ্লাই চেনের এই যে ফ্লো গুলা, প্রোডাক্টের ফ্লো বলো, ইনফরমেশনের, সবগুলোতে দেরি হবে, সবগুলোতে কি ডিলে হবে, তুমি ঠিক মতো প্রোডাক্ট পাবে না, বা তুমি ইনফরমেশন তোমার ল্যাক হইতে পারে এখানে কিছু। তো এই জন্য বলা হয় যে however unlike management control decision analysis focused on evaluating future strategic alternatives. ম্যানেজমেন্ট কন্ট্রোল কি করে, তারা পাস্টে কি কি পারফরমেন্স করছিল সেগুলোকে মেজার করে। আর হোয়ারেস ডিসিশন অ্যানালাইসিস কি করে, তারা ফোকাস করে ফিউচার অল্টারনেটিভ নিয়ে, ভবিষ্যতে আমরা কি নিয়ে কাজ করব। তো এই ছিল এখানে টেকনিক গুলা, যেগুলো এখানে কাজ করে। হচ্ছে কি কি বলতেছিলাম, যে ইনভেন্টরি প্ল্যানিং এ ম্যানেজমেন্ট, ভেন্ডর শিডিউলিং, ভেহিকেল রুটিং, আর সিবিএ অ্যানালাইসিস যেটা অপারেশনাল ট্রেড অফ, আর হচ্ছে নেটওয়ার্ক ফ্যাসিলিটি লোকেশন প্ল্যানিং। ঠিক আছে, লাস্ট টপিক দেখো স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এখন এই সপ্তাহ হয়ে গেল আমার, কাস্টমার অর্ডার সাইকেল হয়ে গেল, আমার ম্যানেজমেন্ট কন্ট্রোল আমি দেখলাম, ডিসিশন নিতে পারলাম, এখন আমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিব। Strategic planning decision include restructuring networks. দেখো restructuring networks মানে এখন নেটওয়ার্ক এই ফ্লোটা যেমন আছে এটাকে নতুন করে স্ট্রাকচার করা, নতুন কিছু মডিফাইড রূপে আনা, বা ইনোভেটিভ কিছু এখানে আনা। যেমন হচ্ছে এক্সপ্লয়টিং ফার্ম ক্যাপাবিলিটিস, আমার ফার্মের ক্যাপাবিলিটি, রানিং ক্যাপাবিলিটি যেটা আছে এটাকে
আইদার এটাকে বৃদ্ধি করা, নতুন করে এটা সেট আপ করা, অথবা নিউ কোনো কিছু এখানে এই প্ল্যানটাকে আরো এক্সপ্যান্ড করা। আরেকটা জিনিস বলা হয় যে এক্সপ্লোরিং বলতে বোঝা যায় আমার রানিং ক্যাপাবিলিটি কি ফুল ইউটিলাইজ করা, যাতে কোনো ক্যাপাসিটি আমার লস না যায়। যেটা কি মার্কেট অপরচুনিটিস, মার্কেটে যখন যে প্রোডাক্টের ডিমান্ডটা, আসলে এটা টার্নিং পয়েন্ট বলে এগুলাকে, যে আসলে রাইট টাইমে রাইট প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল থাকা, এটা থাকা লাগবে। দেন আমার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তোমাদের প্রথমে পড়াইছিলাম আমি, যে অ্যালায়েন্স পার্টিগুলোর মধ্যে কি বলা হয় যে মিউচুয়াল বেনিফিটের জন্য অ্যালায়েন্স করা হয়। দেন মেজর কাস্টমার সার্ভিস ইমপ্রুভমেন্ট, কাস্টমার ফিডব্যাক রিলেটেড। স্ট্র্যাটেজিক প্ল্যানিং লেভেল ইনফরমেশন মাস্ট রিফ্লেক্ট, এই যে এই প্ল্যানিং এর যে ইনফরমেশন গুলো এগুলোকে মাস্ট রিফ্লেক্ট কি বলে লোয়ার লেভেল ডাটা কালেকশন and converts this into a wide range of business planning and decision making information. এবার আমার এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর যে ইনফরমেশন গুলো এগুলো শুধু আপার লেভেল মিড লেভেল থেকে নিলে হবে না, একদম লোয়ার লেভেল বলতে বোঝায় ফিল্ড লেভেল, একদম ফিল্ড থেকে আমাকে রাইট ডাটাটা কালেক্ট করতে হবে, কালেক্ট করে সেটাকে নতুন করে আমার বিজনেস প্ল্যানিং এ আর ডিসিশন মেকিং এ সেটাকে আনতে হবে। অনেক সময় দেখা যায় ইনফরমেশন কালেকশনের সময় ইনফরমেশনটা আপার লেভেল থেকে কালেক্ট করে মানে ডিটেলস রুট কস্ট না দেখে শুধু উপর থেকে ইনফরমেশন নিয়েই কাজ করা হয়, এতে এটা চলবে না, কারণ এটাকে লোয়ার লেভেলের ফিল্টার এখানে লাগবে, যাতে এক্সাক্ট রুট কজ জানা যায় প্রবলেম হলে কোনো, বা ডিসিশন নিতে সুবিধা হয়। দিস ইনফরমেশন ক্যান দেন বি ইউজড ইন মডেলস that assist in evaluating the probabilities and payoffs of various strategies. মানে আমি যদি কোনো মডেল দ্বারা করাই, প্ল্যানিং এর মডেল দ্বারা করাই, সেক্ষেত্রে আমাকে এগুলা ওই আমার এই কোনো প্রবাবিলিটি যেগুলো আছে, মানে আসলে প্ল্যানিং নিলে সেখানে আসলে কি ঘটতে পারে, আসলে আমি আমার যে অবজেক্টিভ চাচ্ছি সেটা অ্যাচিভ হবে কিনা, এগুলো প্রবাবিলিটি চেক করা, আর পে অফ হচ্ছে পরিশোধ করা বা দিয়ে দেওয়া। কোন স্ট্র্যাটেজি তোমার যদি এমন হয় নতুন কোনো সেটআপ তোমার দরকার বা নিউ কোনো ইকুইপমেন্ট দরকার, সেক্ষেত্রে তোমাকে এগুলা পে করতে হবে, মানে এখানে ইনভেস্ট করতে হবে সেটা। ওকে, এই ছিল এগুলা সব। আর লাস্ট টপিকটা দেখো আজকে এইটুকু পড়াবো না আর। এই যেটা বলতেছিলাম আমার যে ট্রেড অফ, ভালো করে দেখো, আমার কস্ট বেনিফিট রেশিও অ্যানালাইসিস অফ ট্রেড অফ। এই ট্রেড অফ বলতে কি বোঝায়? ট্রেড অফ বলতে বোঝায় যদি কোনো প্রোডাক্টের, মনে করো কোনো প্রোডাক্টের একটা কোয়ালিটি, আমি একটা প্রপার্টি ধরো, যদি প্রপার্টি ধরি, একটা প্রপার্টি যদি ইনক্রিজ করি, সেই ক্ষেত্রে যদি অন্য প্রপার্টি ডিক্রিজ হয়, মানে যদি রেসিপ্রোকাল হয়, একটা যদি ইনক্রিজ আর একটা ডিক্রিজ, সেই ক্ষেত্রে বলা হয় ট্রেড অফ। মনে করে দেখো লেখা আছে ট্রেড অফ ইন সিচুয়েশনাল ডিসিশন দ্যাট ইনভলভস ডিমিনিশিং, সিচুয়েশন ডিসিশন ডিপেন্ড করে ডিমিনিশিং অর লুজিং, মানে কমিয়ে দেওয়া ওয়ান কোয়ালিটি, কোয়ান্টিটি অর প্রপার্টি অফ এ সেট অর ডিজাইন, একটা ডিজাইনের যে কোনো একটা কোয়ালিটি, কোয়ান্টিটি বা প্রপার্টিকে ডিমিনিশ করা বা লুজ করা ইন রিটার্ন ফর গেইনস ইন আদার অ্যাসেট। তাহলে কি হবে, একটা যখন লুজ করবে প্রপার্টি, অন্য প্রপার্টিতে আমার গেইন হবে। এ ধরনের একটা আইডিয়া থিওরি বলা হয় এটাকে ট্রেড অফস। দেখো ইন একটা সিম্পল টার্মস, এ ট্রেড অফ ইজ হোয়ার ওয়ান থিং ইনক্রিজেস এন্ড অ্যানাদার মাস্ট ডিক্রিজ। দেখো যদি একটা এক্সাম্পল দেই, ইন কেস অফ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ইফ কস্ট অফ এ প্রোডাক্ট ইনক্রিজ, যদি এমন হয় যে প্রোডাক্টের আমার কস্ট বেড়ে যাচ্ছে বাট কোয়ালিটি সেরকম আমার বাড়তেছে না, কোয়ালিটি খারাপ হচ্ছে, মানে আমি এমন কিছু র মেটেরিয়াল আমি ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার এখানে প্রোডাক্টের কস্ট বাড়তেছে বাট কোয়ালিটি হচ্ছে সেটা ডিরেক্ট কোয়ালিটি, ইনডিরেক্টলি কোনো একটা কোয়ালিটি হার্ম করতেছে, কোয়ালিটি আমার ডিক্রিজ হচ্ছে। এটা হচ্ছে একটা ট্রেড অফ, বা এটা তোমার মেইন ফোকাস ছিল না, বাট কোনো একটা প্রসেসের কারণে বা কোনো একটা ম্যাটেরিয়ালসের কারণে কস্টটা বেড়ে গেল বাট কোয়ালিটিটা ডিক্রিজ করে গেল। একটা সেম প্রোডাক্টের দুইটা প্রপার্টি, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, এটাকে বলা হয় ট্রেড অফ। তাহলে কস্ট বেনিফিট রেশিও অ্যানালাইসিস শুনে কি মনে হচ্ছে? কস্ট সাথে একটা বেনিফিট একটা রেশিও, মানে কোনো একটা প্রজেক্ট বা প্রসেসের কস্ট কত, বেনিফিট কত, এর রেশিওটা কি হবে? ইটস এ রেশিও অফ কস্ট টু বেনিফিট অফ এ স্পেসিফিক প্রজেক্ট অর প্রসেস। একটা প্রজেক্ট ও প্রসেসের কি এটা কস্ট টু বেনিফিট রেশিও টু কম্পেয়ার ফিজিবিলিটি বিটুইন টু প্রসেস। দুইটা প্রসেসের মধ্যে ফিজিবিলিটি চেক করা, আসলে কোনটা আমার ফিজিবল, কোনটা আমার অ্যাডপ্ট করা উচিত, কোনটা প্র্যাকটিক্যালি ভালো সেটা। then project having higher ratio is much feasible. So দুইটা প্রসেসের মধ্যে যে প্রসেসটাতে তোমার হায়ার রেশিও থাকবে, ভ্যালুটা সেটা মাচ ফিজিবল থাকবে। এক্সাম্পল দেখো পাশে দেওয়া আছে, দেখো যে টোটাল কস্ট যদি একটা প্রজেক্ট ওয়ান এর হয় $8,000 আর টোটাল আর্নিং বেনিফিট হচ্ছে এখানে $12,000,
সো রেশিওটা কি হবে, এই ডিভাইড করলে 1.5। আর সিমিলারলি আরেকটা প্রজেক্টের যদি হয়, মনে করো সেম প্রজেক্টই এখানে বেশি বেনিফিট দিচ্ছে, কস্ট হচ্ছে 11, কস্টটাও বেশি বেনিফিটটাও বেশি, বাট এখানে রেশিও হচ্ছে 1.81। সো দুইটার মধ্যে আমার কোনটা বেশি, 1/81টা, এটাই মাস্ট ফিজিবল এসিবি অনুসারে। তো এটাকে বলা হচ্ছে কস্ট বেনিফিট রেশিও অ্যানালাইসিস, আর ওটা হচ্ছে ট্রেড অফস। আচ্ছা, আমি এই স্লাইডটা আগেও তোমাদের দিয়েছিলাম ক্লাসরুমে একবার, তো এটা আমি আজকে অ্যাড করেছি এই সিবি অ্যানালাইসিসটা, এই কারণে আমি আবার আপলোড দিচ্ছি ক্লাসরুমে। তোমরা আগেরটা ডিল করে দিও, এটা ডাউনলোড করে নিও। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এখানে? দেখো তো শুরু থেকে একবার, শেষ করবো ক্লাস। আচ্ছা, কারো প্রবলেম নাই না? না স্যার, কোনো প্রবলেম নাই। তোমরা খুবই ভালো স্টুডেন্ট, তোমাদের প্রবলেম থাকেও না এমনিতে। আচ্ছা, শেষ করে দিই, নেক্সট দিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে এটা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।